এদিকে মির্জা ফখরুলের বক্তব্যে খেপেছে ভারত। দোভালের অ্যাকশন শুরু, কপাল খুলে গেল আওয়ামী লীগের। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা বাতিল করল আদালত। এবার সরাসরি একটি মামলায় ২০২৪ সালের ৫ আগস্টের একটি মেটিকুলাস মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন শেষে আদালত এই মামলাটিকে পুরো ভুয়া মামলা বলে আখ্যায়িত করেছেন। রাষ্ট্র চালাতে কত ধানে কত চাল লাগে তারেক জিয়া এবার টের পাবেন। হঠাৎ এক ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশ। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা, বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশকে সতর্ক করছে। এটা অজিত দোভালের সঙ্গে একটা ফোনালাপ হয়েছে এবং অজিত দোভাল আচ্ছা করে ডোজ দিয়েছেন। তাতে এবার দেখা যাক যে এবার কি হয়। মির্জা ফখরুল ঢোক গেলেন কি ওগ্রান, মানে বমি করেন না গিলে ফেলবেন, কোনটা? দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবার সরাসরি একটি মামলায় ২০২৪ সালের ৫ আগস্টের একটি মেটিকুলাস মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন শেষে আদালত এই মামলাটিকে পুরো ভুয়া মামলা বলে আখ্যায়িত করেছেন। এই যে ঘটনা ২০২৪ সালের ৫ আগস্টে একজনের হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা এবং পরবর্তীতে দেখা গেল যে যাকে মেরে ফেলা হয়েছে দাবি করা হচ্ছে সে আসলে জীবিত, বহাল তবিয়তে মানে জীবনযাপন করছে, ঘর সংসার করছে। তার মানে হত্যাকাণ্ডের জন্য শত শত আসামি, এবং সেই আসামি শুরু হয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে ছোট পর্যন্ত। এই যে মেটিকুলাস ডিজাইন, মামলাবাজির এই যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস সরকারের আমলে ঘটেছিল, সেই ডিজাইনগুলোর মানে ভেতরের কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে। হ্যাঁ, তার মানে এই না যে ২০২৪-এর জুলাই আগস্টে কোনো ঘটনা ঘটেনি। অনেক ঘটনা ঘটেছে, অনেক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, কিন্তু তাকে কেন্দ্র করে বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, সেই মামলাগুলো কি সত্যিই যুক্তিসঙ্গত ছিল? সবগুলো কি গ্রহণযোগ্য ছিল? চলুন একটু এই মামলার, কেরানীগঞ্জের এই মামলাটা, যেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে আদালত একেবারে খালাস দিয়ে দিলেন, সেই মামলার পেছনের ঘটনাটা একটু জেনে দেখি যে কিভাবে মেটিকুলাস ডিজাইন করে এই মামলাটা করা হয়েছিল। এই ঘটনা একটা বড় বার্তা দেয়। বার্তাটা হচ্ছে জুলাই যে আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে যত মামলা হয়েছে, কিছু মামলা ব্যতীত প্রায় সব মামলায় এরকম গায়েবী মামলা করা হয়েছে। এবং মামলাগুলো মানে সঠিক, কিছু মামলা সঠিক হলেও যদি এখন পর্যন্ত সরকারি গেজেট ধরা যায় যে 840 জন নিহত হওয়ার ঘটনা, যদিও সেখানে অনেক ঘটনা বেরোচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে আমরা দেখেছিলাম 52 জন অন্য ঘটনায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে জুলাই শহীদ বানানো হয়েছে। মানে মদ খেয়ে মারা গেছে, তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই তো একদিন আগে এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ভাইরাল হয়েছিল যে এক যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এই 840 জনের মধ্যে এরকম আরও কত রয়েছে সেই হিসাবটাও আমাদের কাছে নেই, কিন্তু 840টাই ধরলাম। 840 জন যে মৃত্যুবরণ করেছে তার জন্য 840টা মামলা হতে পারে, কিন্তু সারা বাংলাদেশে যে হাজার হাজার মানে মামলা করা হলো, লক্ষ লক্ষ যে আসামি করা হলো, তাদের মানে ইনক্লুশন, মানে তাদেরকে যে ইনক্লুড করা হলো, সেগুলো কি ভ্যালিড বলা যায়, বৈধ বলা যায়? সে প্রশ্নটা উঠেছে কেরানীগঞ্জের এই মামলাটাকে কেন্দ্র করে। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ছেলেকে মৃত দেখিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 124 জনের দোষ পায়নি পুলিশ। যে মামলা হয়েছিল সেখানে 124 জনকেই খালাস দিয়ে দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ 11 বছরের কিশোরকে হত্যার অভিযোগে মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের অব্যাহতি দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই শেখ হাসিনার একটা মামলায় রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলেও তার 5 বছরের কারাদণ্ড হয়েছিল। তদন্তে ভুক্তভোগী জিহাদ জীবিত থাকা ও ঘটনাস্থল নিয়ে মিথ্যা তথ্য দেয়া এবং সম্পূর্ণ ভিন্ন স্থানে জখম হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে হত্যা সাজিয়ে দায়ের করা মামলায় তথ্যগত ভুল প্রমাণিত হয়েছে, সেজন্য আদালত তাদেরকে খালাস দিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ উপপরিদর্শক একজনের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এই কর্মকর্তা গত বছরের 11 আগস্টে তদন্ত শেষে আদালতে এই প্রতিবেদন জমা দেন। এরপরে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট, ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখম হয়েছিলেন, মানে আহত হয়েছিলেন, কিন্তু তিনি মারা যাননি, বহাল তবিয়তে রয়েছে। এবং সেই কিশোর নিজেও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন যে না, আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমাকে কেন মৃত ঘোষণা করা হচ্ছে। মামলার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বসিলা ব্রিজের নিচে আসামি পক্ষের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে 8 অক্টোবর, মানে মেটিকুলাস প্রফেসর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার অনেক পরে অক্টোবরের 8 তারিখে এই মামলাটা করা হয়। এখানে 124 জনকে আসামি করা হয়। এই ব্যাপারগুলো উঠে এসেছে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেছেন, এই সময় অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে এবং তারই একটা চেহারা এটা দেখা গেল। এ বিষয়ে আলোচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এ ধরনের মিথ্যা মামলা যারা দায়ের করে ওইসব বাদীদের ধরে আটকানো উচিত। তাদের আইনের আওতায় আনতে পারলে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে কেউ আর এরকম মিথ্যা মামলা করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে যার যেভাবে ইচ্ছা মিথ্যা মামলা করে দিচ্ছে, কিন্তু মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও যে কিনা মিথ্যা মামলা করলো, যে এই মামলাতেই একজন আসামির নাম উল্লেখ করা হয়েছে যিনি বিনা দোষে রিমান্ড খেটেছেন এবং 15 মাস ব্যাপী যিনি কারাগারে আছেন বিনা দোষে। যে মামলায় সবাইকে খালাস দেওয়া হলো এবং তাকেও খালাস দেওয়া হয়েছে, বিনা দোষে 15 মাস জেল খেটেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে, তার জীবন দুর্বিষহ হয়েছে। এই জীবন, তার ওই 15 মাসের জীবনটা কে ফেরত দেবে? এই মামলাবাজ যে মামলাটা করেছে সে দেবে, নাকি যারা তাকে দিয়ে মামলা করিয়েছে, বাণিজ্যটা করিয়েছে এবং এই মামলাগুলোকে বহাল তবিয়তে রেখেছে যে মেটিকুলাস আসিফ নজরুল, তারা কি এই 15 মাসের কৈফিয়ত দিতে পারবেন? অথচ আসিফ নজরুল ক্ষমতায় থাকার সময় কি চমৎকার বাণী শুনিয়েছেন, এখন ক্ষমতায় থেকে যাওয়ার পরে হেয়ার রোডের, বেইলি রোডের বাড়ি নিয়ে স্মৃতিচারণ করছেন। কোন বাড়িটাকে তিনি মিস করেন? মাত্র কয়েক মাস একটা বাড়িতে থেকেছেন, সরকারি বাড়ি, সেই বাড়ি নিয়ে কত কথা, কত কাহিনী, কত গান, এই গান গল্পগুলো তারা দিতে ব্যস্ত। অথচ মানে এখানে বলা হচ্ছে মামলাটিতে রিমান্ড নেওয়া হয়, রিমান্ডে জবানবন্দি নেওয়া হয় এবং রিমান্ডে নিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। সেটাও এখানে বলা হয়েছে যে আসামিকে এত টর্চার করা হয়েছে যে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে। অথচ আদালতে আজকে প্রমাণ হলো যে এই মামলাটা পুরোই ভুয়া মামলা, এটা বাতিল করে দেয়া হলো। এই যে তদন্তে বিভিন্ন বিষয়, চাঞ্চল্যকর বিভিন্ন বিষয় উঠে এসেছে। কিশোর জিহাদ 164 ধারায় নিজেই বলছে যে আমি আমি মরিনি, আমি বেঁচে আছি। এই মানে তদন্তে আরও প্রমাণ হয় যে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলি হওয়ার মূল ঘটনাটা ঘটেছিল সাভার এলাকায়। সাভারে এসে আহত হয়েছে, কেরানীগঞ্জে বসিলার ব্রিজে এখানে সে মারা গেছে এই বলে তার বাবা মামলা করেছে 124 জনকে আসামি করে। উদ্দেশ্য কী ছিল? 124 জনের কাছ থেকে না হলে অন্তত 100 জনের নাম যেগুলো রয়েছে তাদের কাছ থেকে টাকা পয়সা বাগানো, ব্যবসা করা এবং সেই ব্যবসা নিশ্চিত করে করাও হয়েছে। যেটা বললাম যে একজনকে 15 মাস কারাগারে রাখা হয়েছে এবং তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছিল টর্চার করে রিমান্ডে। এই যে মেটিকুলাস ব্যাপার, অথচ প্রফেসর ইউনুস এবং তার সরকার শেখ হাসিনার আয়নাঘর খুঁজে বেরিয়েছে, আয়নাঘরের মেটিকুলাস ডিজাইনগুলো প্রকাশ করেছে। কিন্তু এই যে রিমান্ডে তার আমলে যে তথ্য বেরিয়েছে, তার আমলে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আসামি, মানে কথিত আসামি, তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানো হয়েছে কিংবা জোর করে তাকে সাইন করিয়ে নেওয়া হয়েছে। এই মেটিকুলাস ব্যাপারের অভিযোগ থেকে প্রফেসর ইউনুস সরকার কিভাবে বের হবে? আজকে তারেক রহমানের সঙ্গে আমাদের এনএসএ অজিত দোভাল তার একটা কথাবার্তা হয়েছে, এই খবরটা আপনাদের দিই। কথাবার্তা কি হয়েছে সেটা হচ্ছে যে পরস্পর বিরোধী বক্তব্য কেন হচ্ছে, কারণ যে 10টি পয়েন্টের ওপরে কথাবার্তা হয়েছে তার প্রথম 2টি পয়েন্ট ছিল শেখ হাসিনার ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করা এবং 2 নম্বর পয়েন্ট ছিল তাকে রাজনৈতিক পরিসর দিতে হবে এবং সুষ্ঠু পরিবেশ দিতে হবে যেখানে তিনি রাজনীতি করতে পারেন। এবং গতকালকে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে, মানে বিএনপির যিনি নেতা মির্জা ফখরুল, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা হবে না। অথচ আপনার গতকালকে 124 জন মানে আওয়ামী লীগ কর্মী নেতা তারা মামলা থেকে মুক্ত হয়েছেন। এই 124 জনের মধ্যে কিন্তু শেখ হাসিনার নামও ছিল। এই 4-5 আগস্টে জেহাদ বলে একটি 11 বছরের বাচ্চা ছেলে, সে অন্য যেখানে গন্ডগোল হচ্ছিল সেখানে নয়, অন্য কোনো একটা জায়গায় তার পায়ে গুলি লাগে, তারপরে তার চিকিৎসা করা হয়, তারপরে সে কোথায় চলে যায়, বাড়ির লোক বলে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, সে নিরুদ্দেশ, তার বডি পাওয়া যাচ্ছে না।
এখন সেই ছেলেটা তো নেই, পুলিশ দেখেছে, বা শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটি আমার বাড়ি ফিরে এসছে। যখন বাড়ি ফিরে এসছে তখন কথা মানে রট রটে গেছে যে এই ছেলেটি তো বাড়ি ফিরে এসছে। পুলিশ এসছে, পুলিশ তদন্ত করে দেখেছে হ্যাঁ এই তো 11 বছরের জেহাদ এতদিন লুকিয়ে ছিল, কোথায় ছিল না অন্য জায়গায় কোথায় গেছিল, এখন বাচ্চা ছেলে সে ভুলভাল বলছে অনেক কিছু। তো যাই হোক, তার যেটা বোঝা যাচ্ছে তার বাবা মা ছেলেকে লুকিয়ে ছেলে মারা গেছে বলে কিছু টাকা পয়সা আদায় করা সরকারের কাছ থেকে ধান্দা করছিলেন। তার জন্যই ছেলেটিকে মৃত বলে নিজের ছেলেকে মৃত দেখিয়ে দিচ্ছে, পয়সার জন্য মৃত দেয়, নিজের বাচ্চাকে 11 বছরের বাচ্চাকে মৃত দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে সংস্কার, বাবা সংস্কার ভাই, বাবা। তো যাই হোক, এরকম সংস্কার আমাদের হিন্দুদের মধ্যে নেই ভাই। তো যাই হোক, সেই ছেলেটি ফিরে আসার পর তারপর গত দিন সাথে আগে 164 তাতে 164 ধারায় তাতে একটা জমানবন্দি দেয় সে, যে না আমি অন্য জায়গায় গেছিলাম, সেখানে গোলাগুলি চলছিল, আমার পায়ে গুলি লেগেছিল, তার বাড়ি ফিরে এসেছিল, চিকিৎসা হয়েছে, তারপর বাবা মা দূরে পাঠিয়ে দিয়েছে, বলেছে বাড়ি আসবি না, টাকা পয়সা পাই তারপর বাড়ি আসবে। তো আমি আর থাকতে পারছিলাম না, খেয়ে থাকতে পারছিলাম না, তাই আমি বাড়ি চলে এসেছি। এবার এটা যখন আদালতে পেশ হয় তখন আদালত বেশ ক্ষুব্ধ হয়। আদালত ক্ষুব্ধ হয়ে তখন আদালত বলেন, জাজ বলেন যে এই ধরনের মামলা যত আছে এই মামলাগুলো সরকারকে মুখ পোড়াচ্ছে। এই সমস্ত মামলা কোনোটাই টেকে না এবং সব মামলা ভিত্তিহীন। এই সমস্ত যত মামলা আছে ভিত্তিহীন মামলা, যার সাক্ষ্য প্রমাণ নেই, যার আসামি নেই, যার যে মারা গেছে সে নেই, যে হত্যা মামলা করা হয়েছে তার দেহ পাওয়া যাচ্ছে না। দেহ যতক্ষণ না পাওয়া যাচ্ছে সে মারা গেছে না সে হারিয়ে গেছে না কি হয়েছে বোঝা যাবে? সেটাই তো হয়, যতক্ষণ না মৃতদেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না কিন্তু আইনের চোখে যে সে মারা গিয়েছে, তার মৃতদেহ পেতে হবে। সেটি হচ্ছে আইন। এটা আমাদের দেশে, আপনাদের দেশে কি আমি জানি না। মামলা জুড়ে দিল তো মামলা জুড়ে দিল, আমাদের এখানে হয় না, মামলা জুড়ে দিলেই হবে না, মৃতদেহ আগে বার করতে হবে। হ্যাঁ, তখন হয়তো কাস্টডি নিল, কিন্তু মৃতদেহ যদি খুঁজে না পায় এবং হত্যার অস্ত্র যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু সে মামলা দাঁড় করানো খুব মুশকিল আমাদের দেশে। তো আপনার দেশে কি মামলা হয় কি হয় না আমি তো বলতে পারবো না। তো এখন এইটা নিয়ে যে এখন মানে দু রকমের বক্তব্য হচ্ছে। এক হচ্ছে তারেক রহমান সরকারের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন, উনি বলছেন আমাকে 1-2 মাস টাইম দিন, 2-3 মাস টাইম দিন। আবার অন্য পক্ষে তারই দলের একজন বর্ষিয়ার নেতা তিনি বলছেন যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে না, নিষিদ্ধ দল থাকবে, নিষিদ্ধ দলের বাইরে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না, নিষিদ্ধ দলকে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না। এই যে একই দলের দুরকম নীতি, প্রধানমন্ত্রী একজন একরকম বলছেন, তার দলের একজন শীর্ষ নেতা তিনি একরকম বলছেন, কোনটা ঠিক ভারত ঠিক করে নেবে? কোনটা ঠিক বলুন, ভারত ঠিক করে নেবে, আপনারাই বলে দিন। এটা অজিত দোভালের সঙ্গে একটা ফোনালাপ হয়েছে এবং অজিত দোভাল আচ্ছা করে ডোজ দিয়েছেন। তাতে এবার দেখা যাক যে এবার কি হয়। মির্জা ফখরুল ঢোক গেলেন কি ওগ্রান, মানে বমি করেন না গিলে ফেলবেন কোনটা? আর মির্জা ফখরুল তিনি কিন্তু নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা সম্পর্কে গুণগান গেয়ে বেরিয়েছিলেন যে শেখ হাসিনা দেশের উন্নতি করে গেছিলেন, অমুক করে গেছিলেন, আমরা এলে পরে শেখ হাসিনাকে আমরা আবার দেশে ফিরিয়ে আনবো, আমরা আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো, আওয়ামী লীগ আপনারা ভোট দিন আমাকে। তাহলে আওয়ামী লীগ তো ভোট তো দিল, তো আওয়ামী লীগের পশ্চাৎ দেশে আচ্ছা করে মাংসটা ফেলে দিলেন। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের নেতা। এদিকে যত আপনার মামলা যারা নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, শেখ হাসিনা বলে দিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরতে, এবং ভারত সরকারকে বলে দেওয়া হয়েছে সীমান্তে সেইভাবে ব্যবস্থা করে রাখতে। সীমান্ত পেরিয়ে তারা নিশ্চিন্তে যারা আসতে চান তারা ঢুকে আসবেন। এরকম 48 জন মানে নেতাকর্মী রয়েছেন যাদেরকে ফিরতে তিনি অনুরোধ করেছেন ব্যক্তিগতভাবে। তারা এখন ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করবেন, কারণ তারেক রহমান বলেছেন রাজনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, তারা রাজনীতি করুক। কিন্তু তার এই যে এক নেতা উল্টো বলে তারেক রহমানকে বকলভাবে বিপদে ফেলে দিল। প্রধানমন্ত্রীর বিপক্ষে গিয়ে এক ধরনের মতামত প্রকাশ করা, এটা কিন্তু মানে সমন্বয়ের অভাব, এটা পরিষ্কার করা যাচ্ছে যে সমন্বয় নেই বিএনপিতে, সমন্বয়টা নেই। সমন্বয় নামটা উঠে গেছে, যে যার মতো খেলছে। তারেক রহমানকে অতটা পাত্তাও দিচ্ছে না বিএনপির সাধারণ নেতার কর্মীরা। রাষ্ট্র চালাতে কত ধানে কত চাল লাগে তারেক যে এবার টের পাবেন। হঠাৎ এক ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশ। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা, বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশকে সতর্ক করছে, স্পষ্টভাবে বলছে বাংলাদেশের সামনে এক মহাভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এবং তখন বিএনপি সরকার হিমশিম খাবে, দেশ চালাতে পারবে না। দর্শক, প্রথম আলো রিপোর্ট, CNN এর প্রতিবেদন, বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বাংলাদেশ।
বিদ্যুৎ বিভ্রাট হলে মানুষ রাস্তা নেমে বিদ্যুৎ কেন্দ্রে ভাঙচুর করে, এটা বাংলাদেশের ইতিহাস। এবং সেই ভাঙচুরকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে একসাথে 20 জনকে হত্যা করে বিএনপি সরকার। আবার কি আমরা সেই কনসার্ট বা সেই রিপিটিশন দেখতে পাবো? কারণ দেখেন, তখনকার সময় বিদ্যুৎ যাওয়া আসা এটা ভেরি সিম্পল ছিল, মানুষ বিদ্যুৎবিহীন ভাবে থাকতে অভ্যস্ত ছিল। কিন্তু এখনকার যে অবকাঠামো, মানুষের শারীরিক যে বাস্তবতা, সহ্য ক্ষমতা, এগুলো বিদ্যুৎবিহীন মানুষ থাকতে পারে না। তো সেখানে ভয়ানক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। তাহলে বুঝেন যে অবস্থাটা কি হবে। ভয়ানক বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সেখানে মানুষ রাস্তা নেমে যাবে নিশ্চিতভাবে, বলবে যে এই সরকার দরকার নাই, চীনপন্থী সরকার চাই। কারণ চীন যদি সহায়তা করতো, যুক্তরাষ্ট্রপন্থী সরকার, ভারতপন্থী সরকার, তারা তো কিছু দিতে পারছে না। চীনপন্থী সরকার হলে তারা পারতো, মানুষ রাস্তা নেমে যাবে। গ্যাস বিভ্রাট, মানুষ না খেয়ে থাকবে। এবং বিদ্যুৎ, গ্যাস এটা ঠিক মতো, এগুলো মূল অভাব জ্বালানির কারণে এটা ঘটবে। জ্বালানি সংকট হচ্ছে মূল। জ্বালানি সংকট এটা ঘটলে তখন চেইন ইফেক্ট করে। এর মানে এক প্রকার দুর্ভিক্ষ লাগবে বাংলাদেশ। শিল্প কারখানা বন্ধ থাকলে, উৎপাদন বন্ধ থাকলে মানে কি আপনার খাওয়া টাওয়া সংকটে পড়বে, আপনি ঠিক মতো খেতে পারবেন না, খাবার টাবার পাবেন না। ধরুন এই সুযোগে বিএনপির লোকজন, সিন্ডিকেট যারা করে, তারা দ্রব্যমূল্য বাড়িয়ে দিবে, সরকার কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন বুঝবে। এর মধ্যে আবার এমন এমন প্রজেক্ট সরকার নিয়েছে, আম সালা সব যাওয়ার উপক্রম। আরে ভাই, আপনি ভাত খেতে পারেন না, আপনি রিসোর্টে মজা করতে যান, এক রাত 18,000 টাকা ভাড়া, অথচ আপনার ঘরে চাউল নেই। এটা কি হয়? বিএনপি সরকার অবস্থা হচ্ছে এরকম। রিজার্ভ ঠিক মতো নাই, অবস্থা খারাপ, আপনি বিনা কাজে বসিয়ে বসিয়ে ফ্যামিলি কার্ড দেন। এটা কি ফাজলামি ছাড়া কিছু না? আপনি খাল কাটেন, এই খাল কাটার বেশিরভাগ খালের কোনো সুফল দরকার নাই, আপনি জাস্ট ভালোভাবে ভারত পানি ছাড়লেই হলো, আপনি সেটা নিশ্চিত করেন। ঠিক আছে, খাল দরকার, কিন্তু এটা বিলাসী প্রজেক্ট, এখন দরকার না। বরং এই টাকাটা অন্য কোথাও খরচ করলে আমরা মোটামুটি ভালো থাকতে পারবো। বিএনপি সরকারের যে এই উল্টাপাল্টা নীতিমালা, ভুল সিদ্ধান্ত, এতে মরার উপর খাড়া ঘা পড়বে, কাটা ঘায়ে নুনের ছিটার মতো। এই ফ্যামিলি কার্ড, আরো যে নানান লোক দেখানো প্রজেক্ট নিয়েছে, এগুলোতে বেকায়দায় করবে। দর্শক, সিএনএন এর এই প্রতিবেদনটা আমরা একটু বিশ্লেষণ করব। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শীঘ্রই পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তখন বুঝবেন দেশ চালানো কত প্রকার ও কি কি। জামাতের উপর নির্যাতন করে, জামাতের জামাতকে পা ধরে জাতীয় সরকার নিয়ে দেশ চালাতে হবে, নইলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। যে কারণেই হোক, দেশে বিদ্যুৎ বিভ্রাট দুর্ভিক্ষ দেখা দিলে মানুষ সরকারের বিরুদ্ধে রাজপথে নামে। আপনি গুলি করবেন, আপনার গুলি কেনার টাকাই থাকবে না, টিয়ারশেল কেনার টাকাই থাকবে না আপনার। এই দেশগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির একটা বড় অংশ আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাভানে প্রক্রিয়াজাত, সেখান থেকে রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানি যথাক্রমে 99%, 70% পায় কাতার থেকে। তাহলে আপনি ছিলেন যে 99% এবং 70% যদি না থাকে, তাহলে দুর্ভিক্ষ এটা মাস্ট, যে ভয়াবহ ক্ষতি হয়েছে। অতএব নিশ্চিতভাবে বাংলাদেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং এরই মধ্যে আবার জুলাই সনদ, আরো নানান বিষয়ে জামাত এনসিপির আন্দোলন, রাজপথ আন্দোলন, সংসদে কিছু হয় না, এটা সবাই জানে। তাহলে বুঝেন যে রাষ্ট্র চালানো কত প্রকার কি কি, কত ধানে কত চাল লাগবে। তারেক যে এবার বুঝবেন, এত সোজা না। বেচারার কপালও খারাপ, যেবারই ক্ষমতায় আসেন সেইবারই পৃথিবীতে একটা জ্ঞানজাম লেগে থাকে। আর একবার ওয়ারান্ট টেরর যুদ্ধ, ক্ষমতা এসেছে জামাতকে নিয়ে, আবার সেই ইসলামপন্থীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ, এখন আবার আরেক যুদ্ধ ক্ষমতা আসার সাথে সাথে। আগেরবার 2001 সালে এরকম। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবাল এর তথ্য অনুযায়ী ভারত তাদের এলএনজি চাহিদার 40% বেশি কাতার থেকে সংগ্রহ করে। ভারতপন্থী সরকার, ভারত আপনাকে বাঁচাবে, আর ভারত নিজেরাই তো বাঁচে না, আপনাকে কি বাঁচাবে? একমাত্র সেফ জোনে আছে চীন। কিন্তু ভারতের সাথে এরকম মাখামাখি করলে তো চীন দিবে না। আপনি আমেরিকাপন্থী সরকার, চীন তো আপনাকে ইচ্ছা মতো দিবে না। এই জন্য দেখেন চীন তাদের অনুদান দেয় জামাতের মাধ্যমে, সরকারের মাধ্যমে না। এটার অর্থ কি? যে বিএনপি সরকারের প্রতি প্লিজ না তারা, যদি উপরে উপরে বলে যে আমরা সরকারের সাথে আছি, কিন্তু বাস্তবতা তো আমরা দেখি যে জামাতের মাধ্যমে তাদের অনুদান বিতরণ করে। এটা নিয়ে বিতর্ক হয়। আবার ইরান যুদ্ধ শুরু হওয়ার 3 সপ্তাহের মাথায় এই সংঘাত শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়নি, বরং বিশ্বের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনাটিকেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বাংলাদেশের জনগণ জানে না। এই রাসলাফান স্থাপনা ঘটনা, রাসলাফান স্থাপনা পরিচালক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিকে অনেক বেশি সময় লেগে যেতে পারে। কেপলা জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ উভয় নিজস্ব এলএনজি মজুদ সীমিত, যা দিয়ে মাত্র 1 বা 2 সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হয়। এর ধাক্কায় দেশ দুটি বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে। কতটা ঝুঁকির মধ্যে রয়েছে বুঝতে পারছেন? 1 সপ্তাহের বাংলাদেশে ডিপো নাই যে বেশি এনে রাখবে, বা সরাসরি পাইপলাইনও নাই যে কোনো সময় আনবে। অতএব বুঝেন, একদিকে যুক্তরাষ্ট্রবন্দী সরকার, তারা আছে বেকায়দায়, তারা 1 পয়সাও দিতে পারবে না, তারা বিলিয়ন ডলার খরচ করতে ইরান যুদ্ধে, নিজেরাই আছে চাপের উপর, বাংলাদেশে কি দিবে? কত ধরনের সংকট, মরার উপর খাড়া ঘা বলতে যাবো যে সেটাই। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার ধাক্কায় দুটি দেশ বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। দেশগুলোতে বিদ্যুৎ বিপর্যয়, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পূর্ব এশিয়ার তাইওয়ানও বেশ ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশটি তাদের এলএনজি চাহিদার 1/3 কাতার থেকে আমদানি করে এবং তাদের হাতে মাত্র 11 দিনের মজুদ রয়েছে। বাংলাদেশেরও ওরকম সেম 11 দিন 14 দিন। সিএনএর পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্য জানতে পাকিস্তান, বাংলাদেশ, ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে পূর্ব এশিয়া তাইওয়ানের ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশের দেখেন এখানে এই যে বাংলাদেশ সরকার এগুলো গোপন করছে। বাংলাদেশ যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, সড়কে 2-3 গুণ 2.5 গুণ বেশি ভাড়া নেওয়া হয়, এইটাই স্বীকার করে না মন্ত্রী। খারার উপর মিথ্যা কথা বলে যে না আমি চ্যালেঞ্জ করছি, অথচ পুরো জাতির সামনে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তাহলে এই সংকট তো তারা গোপন করবেই। তবে গত সপ্তাহে জানিয়েছে তারা মার্চ ও এপ্রিল মাসের মধ্যে সরবরাহ নিশ্চিত করেছে এবং এই মাসে ওটা তাইওয়ানের কথা। এরপর তথ্য অনুযায়ী কাতার, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে বিপুল পরিমাণ এলএনজি সরবরাহ করে। তবে মজুদ বেশি থাকায় এসব দেশ তুলনামূলকভাবে নিরাপদ অবস্থান রয়েছে। বিশেষ করে চীনের আমদানি উৎস বৈচিত্র্যময় হয়, দেশের পরিস্থিতি মানিয়ে নিতে পারবে। চীন নিরাপদে, যেন চীনপন্থীরাও নিরাপদে। আমেরিকাপন্থী হেজিমনি তো ধ্বংস হয়ে যেতে পারে। তো বাংলাদেশ কোন ভয়াবহ পরিস্থিতির মুখে আছে আশা করি আপনি বুঝতে পারছেন। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।